আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটি গল্প। আজকের গল্পের নাম হচ্ছে কাছে থেকেও দূরে তুমি। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নিষিদ্ধ পল্লীর এক আলোকসজ্জিত ঘরের বিছানায় অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে দুজন মানবী। যদিও সন্ধ্যের পরে এই জায়গাটার কোলাহল কিংবা ব্যস্ততা সব বেড়ে যায়, তবে ফিরোজের এই জায়গাটায় আসার কোনো নির্দিষ্ট সময় নেই। যখন মন চায় তখনই আসে। ফোনের শব্দে ফিরোজ বেশ বিরক্ত হলো নিজের কাজে বাধা সৃষ্টি হওয়ায়। ফিরোজ ফোনটা রিসিভ করতে চাইল, তবে টুম্পা ওকে ছাড়ল না। নিজের সাথে আরও ভালো করে জড়িয়ে নিল ফিরোজকে। ফিরোজও খুব বেশি পাত্তা দিল না, তবে মুহূর্তের ব্যবধানে আবারও ফোনটা শব্দ করে চেঁচিয়ে উঠল। এবারে ফিরোজ প্রচণ্ড বিরক্ত হলো, সেই সাথে টুম্পাও। টুম্পার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ফোনটা কানে ধরে অপর পাশে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে অশ্রাব্য গালি দিয়ে বলল, তোরে বইলা আসি নাই যে আমারে যেন এখন কেউ বিরক্ত না করে। ছেলেটা বোধ হয় একটু থতমত খেলো, তবে যেহেতু এখন কল করে ফেলেছে, কেন কল করেছে সেই কারণটা না বলে তো ফোন রাখা যাবে না। তবে প্রথমে ক্ষমা চাইতে হবে নিজের অপরাধের জন্য। ছেলেটা বলল, ক্ষমা করবেন ভাই, আসলে একখান খবর দেওয়ার জন্য আপনারে ফোন করছিলাম। ফিরোজ বলল, কি খবর? ছেলেটা বলল, ভাই বাজারে আরজু ভাবি আসছে। মুহূর্তের মাঝে ফিরোজের অভিব্যক্তি বদলালো। নিজের উন্মুক্ত বুকের উপরে মাথা রাখা টুম্পাকে সরিয়ে দিল। উঠে বসে তাড়াহুড়ো কণ্ঠে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, 10 মিনিট দ্বারা আমি আসছি। ফিরোজ তাড়াহুড়ো করে ফোনটা রেখে গায়ে টি শার্টটা জড়ালো। হঠাৎ করে ফিরোজের এত তাড়াহুড়ো টুম্পার মনে অনেক প্রশ্নের সৃষ্টি করলো। এই তো একটু আগে এসে বলল আজ নাকি হাতে অনেক সময় নিয়ে এসেছে, যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, তবে এখন এত তাড়া কিসের? প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তুমি? আর কে কল করেছিল? ফিরোজ ব্যস্ত গলায় বলল, দলের একটা ছেলে কল করেছিল, আরজু এসেছে বাজারে। আরজু নামটা শুনতেই টুম্পার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। টুম্পা জানে ওর কষ্ট হওয়া উচিত না, কিন্তু তারপরও কষ্ট হলো। টুম্পা বলল, আরজু এসেছে এজন্য এভাবে আমাকে ফেলে চলে যাচ্ছ? ফিরোজ বলল, এটা তো আজকে নতুন না যে আরজুর জন্য তোমায় আমি ফেলে রেখে যাচ্ছি। পুরনো কথায় এত কষ্ট পাওয়ার কিছুই নেই। টুম্পা বিছানার এক কোণায় পড়ে থাকা শাড়িটা কোনো রকমে গায়ে জড়ালো। বিছানা থেকে নেমে ফিরোজের মুখোমুখি দাঁড়ালো। ফিরোজ ততক্ষণে বেরিয়ে পড়ার জন্য একেবারে তৈরি, যাওয়ার জন্য পা বাড়ালো। তবে টুম্পা ফিরোজের পথ আটকালে ফিরোজ বেশ বিরক্ত হয়। ফিরোজ বলল, কি সমস্যা, আটকাচ্ছ কেন? টুম্পা হাতের আজলায় ফিরোজের মুখটা নিল। চোখে মুখে তার কত আকুতি ফিরোজকে যেতে না দেবার জন্য, কত কষ্ট হচ্ছে ফিরোজ ওকে ফেলে রেখে যাচ্ছে এজন্য। দু চোখ ছলছল করছে টুম্পার, তবে সেসব কিছু ফিরোজের উপর প্রভাব ফেলতে পারল বলে মনে হয় না। বরং সে বিরক্তিকর গলায় বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, ছাড়ো আমাকে। টুম্পা কাঁদো কাঁদো গলায় বলল, তুমি না আমায় বলতে ফিরোজ তুমি আমাকে ভালোবাসো? তুমি না বলতে যে আমার ছোঁয়া পেলে তোমার সব দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর হয়ে যায়? তুমি না আমায় বলতে আমায় কাছে পেলে তোমার পাগলামো বেড়ে যায়? তাহলে আজ কেন আমায় ফেলে চলে যাচ্ছ ওই মেয়েটার কাছে যে তোমাকে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারে না? ফিরোজ বলল, তোকে ভালোবাসি সেটা ঠিক আছে, কিন্তু তার মানে এটা নয় যে আর কাউকে ভালোবাসা যাবে না। ফিরোজের সম্বোধন তুমি থেকে তুইতে চলে এসেছে, যা টুম্পাকে অনেকটা হাসালো। নিজের গুরুত্ব ঠিক কতটা কম সেটা টুম্পা আরও একবার বুঝল। তাচ্ছিল্য হেসে বলল, একসাথে দুজনকে ভালোবাসা যায়? আমি তো কখনো আর কাউকে ভালোবাসতে পারলাম না। কত খদ্দের তো আসে আমার রূপে, তারা নিজেদের সবকিছু বিলিয়ে দিতে প্রস্তুত। কই, আমি তো কখনো তাদের কাউকে আপন করি না তুমি ছাড়া। কথাটা বলার সাথে সাথে ফিরোজ টুম্পার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, খবরদার, যদি আর কখনো তোর মুখে অন্য কাউকে ভালোবাসার কথা আমি শুনেছি। ভুলে গিয়েছিস অন্য কেউ তোর গায়ে হাত দিয়েছিল, এজন্য তোর আর তার কি অবস্থা করেছিলাম। কান খুলে একটা কথা শুনে রাখ, আজকে যে ভুলটা করলি ছেড়ে দিলাম, এরপরে যেন আর কখনো এই ভুলটা না হয়। আমার জিনিসের উপর যে নজর দেবে ওর চোখ আমি উপড়ে ফেলবো। এই যে ফিরোজ এত শক্ত করে টুম্পার চোয়ালটা চেপে ধরেছে, এতেও টুম্পার একটুও কষ্ট হলো না, বরং টুম্পার ভীষণ ভালো লাগলো। মনে হলো ফিরোজ ওর উপরে অধিকার দেখাচ্ছে, আর অধিকার তো সেখানেই দেখানো যায় যেখানে ভালোবাসা থাকে। তবে যদি টুম্পাকে ভালোবাসে ফিরোজ, তবে আরজুর কাছে বারবার কেন ছুটে যায়? টুম্পার গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। টুম্পার কান্না দেখে ফিরোজ ওর চোয়ালটা ছেড়ে দিল। টুম্পার যেন এটা আরও ভালো লাগলো, তবে টুম্পার চোখের জল ফিরোজকে একটু হলেও দুর্বল করতে পারে। ফিরোজের সারা মুখে অজস্র চুমু খেয়ে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তবে আরজুকে ছেড়ে দাও না, বিয়ে করে নাও আমাকে। আমাকে এই অন্ধকার জীবন থেকে মুক্তি দাও। তুমি তো চাইলেই পারো, বলো, আমরা দুজন সংসার করি, চলো না? আমারও একটা সংসার হোক, এই অন্ধকার জগতের বাহিরে আমারও একটা ঘর হোক, আমিও একটু ভালোবাসা পাই তোমার থেকে।
ফিরোজ গম্ভীর গলায় বলল, ছাড় আমাকে। টুম্পা ছাড়ল না, আরও শক্ত করে জড়িয়ে ধরল। এবারে তার আকুতি আর কান্নার বেগ দুইটাই বাড়ল। হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাকে ছেড়ে যেও না ফিরোজ। ওই মেয়ের কাছে তোমার বারবার ছুটে যাওয়া আমাকে খুব কষ্ট দেয়। আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়। মনে হয় কেউ বারবার ছুরি দিয়ে সামনে আঘাত করে যাচ্ছে ওখানটায়। আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তুমি আরজুকে ভুলে যাও, আমাকে বিয়ে করে নাও, আমরা দুজন সংসার করব। ফিরোজ এবার নিজের রাগকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারল না। টুম্পাকে নিজের থেকে ছাড়িয়ে ছুঁড়ে মারল বিছানার উপরে। টুম্পা হুমড়ি খেয়ে বিছানার উপরে পড়ল। হাঁটুতে একটু ব্যথাও পেল। পেছনে দাঁড়ানো ফিরোজ তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, তুই হলি পতিতা। তোদেরকে শুধু কয়েক মুহূর্তের আনন্দের জন্য বিছানাতেই মানায়, সংসারে না। তোরা হলি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, আর সংসার করার জন্য আরজুদের দরকার। ভুলেও আর কখনো আরজুর জায়গা নেওয়ার চেষ্টা করবি না। তোর জায়গা এখানে, কেবল আমার শরীরে, তাও আমি যতদিন চাইব। আর আরজুর জায়গা আমার মনে, আমার ঘরে, আমার পুরো জীবনে। বুঝতে পেরেছিস? কথাগুলো বলে ফিরোজ চলে গেল। টুম্পা বিছানার উপরে কান্নায় ভেঙে পড়ল। অদ্ভুত জীবন টুম্পার, চার দেয়ালের মাঝে বন্দি, এই অন্ধকার জগতের মাঝে বন্দি। যে পুরুষটা নিজেদের আনন্দের জন্য ওদের কাছে আসে, সেই পুরুষরাই সম্মান দেয় না। নিজেদের প্রয়োজন শেষ হলে এভাবেই ঠিক ছুঁড়ে মারে, অমানুষের মতন আচরণ করে। অথচ ঠিক তেমনই একটা মানুষকে ভালোবেসে ফেলেছে টুম্পা। টুম্পা জানে ওই মানুষটাকে ভালোবাসা ওর জন্য অন্যায় হয়েছে, কিন্তু কি করবে, না ভালোবেসে তো থাকতে পারেনি। মানুষটা নিজের ভালোবাসার সরল স্বীকারোক্তি দিয়েছিল টুম্পাকে। টুম্পার গায়ে অন্য কারো ছোঁয়া লেগেছিল, এজন্য মানুষটা সহ্য করতে না পেরে কতই না ঝামেলা করলো। এত অবহেলা অবজ্ঞার মাঝে যখন ওই মানুষটার থেকে এক টুকরো ভালোবাসা পেল, একটু যত্ন পেল, তখন যে টুম্পা ওকে ভালোবাসতে বাধ্য হয়েছিল। তখন তো আর টুম্পা বোঝেনি সেই ভালোবাসাটুকু শুধুমাত্র ওই ঘরের বিছানায় সীমাবদ্ধ। টুম্পার ভালোবাসা কখনো সংসারে পরিণত হতে পারবে না। অপরদিকে আরজু বলল, ফিরোজ পথ ছাড় আমার, না হলে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। আরজুর কথার প্রেক্ষিতে ফিরোজের মাঝে বিশেষ কোনো হেলদোল দেখা গেল না, আর না সে নিজের জায়গা থেকে নড়ল। বেশ স্বাভাবিকভাবে বলল, শহরে গিয়ে কি নতুন কাউকে জুটিয়েছিস নাকি আরজু? আমার কথা বুঝি আজকাল মনে পড়ে না? আরজু কাটকাট গলায় বলল, তোর কথা আমার কোনোদিনও মনে পড়তো না ফিরোজ। আর আমি কাউকে জুটিয়েছি নাকি না জুটিয়েছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোকে এর মাঝে নাক গলানোর অধিকার আমি দেইনি। তুই আমার পথ ছাড়। ফিরোজ বলল, আমার হবু বউ তুই, তোর সম্পর্কে জানার আর বলার অধিকার আছে আমার। আরজু ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, কি বললি তুই? তোর বউ? হাসালি ফিরোজ, এর চাইতে ভালো আমি রাস্তার কোনো কুকুরকে বিয়ে করে নেব, তবুও তোকে বিয়ে করব না। নিজের নামের সাথে তোর নামটা জড়ানোর আগে আমি গলায় দড়ি দিয়ে মরব, তবুও তোর মতো দুশ্চরিত্রের বউ হব না। আরজুর কথা শুনে ফিরোজ হো হো করে হেসে উঠল। হয়তো কটাক্ষ করলো আরজুকে। কোনো মজবুত খুঁটি ছাড়া আরজুর কণ্ঠের তেজটা যেন ফিরোজের কাছে খুবই হাস্যকর মনে হলো। আরজুর কাছে ফিরোজের এই হাসিটা খুব নোংরা লাগলো। অবশ্যই এই ছেলেটার প্রতিটা বিষয় আরজুর নোংরা লাগে। ফিরোজ নিজের হাসি থামিয়ে বলল, বউ তো তুই আমারই হবি, ঠিক যেমন তোর বোন আমার ভাইয়ের বউ হচ্ছে। আরজু বলল, আমাকে আপার মতন দুর্বল ভাবিস না ফিরোজ। তোর থেকে মুক্তি পাওয়ার জন্য যদি আমি নিজে মরতে পারি, তাহলে প্রয়োজনে তোকেও মারতে পারি। তোর ভাইকে বলে দিস যেন ওই বুড়ো আমার আপার সাথে ভালো ব্যবহার করে, না হলে ওর কপালে দুঃখ আছে। ফিরোজ বলল, আমাকে মারলে তোর কি মনে হয় তোর ভাই তোকে ছাড়বে? দুইবার জেল থেকে ছাড়িয়ে এনেছি ওকে, ওর পেছনে এত এত টাকা ঢালছি কি এমনি? আরজু বলল, আমি কি তোকে একবারও বলেছি যে ওকে মারতে পারবো না? ওকে যদি নিজের ভাই ভাবতাম তাহলে মারতে পারতাম না, কিন্তু আমি ওকে এই সমাজের কলঙ্ক মনে করি, যাকে মারতে আমার একটুও ভাবতে হবে না। ফিরোজ বলল, সবকিছু এত সহজ ভাবিস না। যতই হোক দিন শেষে আমার ক্ষমতা আর শক্তির কাছে তুই খুবই নগণ্য। তোকে আমার থেকে বাঁচানোর মতন কেউ নেই। ওই দেখ দূরে তোর ভাই দাঁড়িয়ে আছে, তোর জন্য না আমার জন্য। তুই ডাকলেও আসবে না। আরজু একবার ওদের থেকে একটু দূরে চায়ের দোকানে বসে কয়েকজন ছেলের সাথে আড্ডারত পৃথুলের দিকে তাকালো। ভাইয়েরা নাকি বোনদের রক্ষা কবচ হয়, নিজের জীবন দিয়ে হলেও নাকি বোনের সম্মান রক্ষা করে। আর আরজুর ভাই নিজেই ওর বোনের সম্মান নষ্টের জন্য দায়ী। পৃথুলের দিকে দৃষ্টি রেখে আরজু শান্ত কণ্ঠে বলল, কে বলেছে ও আমার ভাই? ও শুধু আমার বাবা মায়ের ছেলে, আমার ভাই না। ভাই হওয়ার যোগ্যতা ওর নেই। কথাটা বলে আরজু চলে যেতে নিলে পেছন থেকে ফিরোজ ওর হাত টেনে ধরল। ফিরোজের ছোঁয়া অনুভব করতেই আরজুর যেন নিজের শরীরের উপর ঘৃণা জন্মালো। হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, তবে ফিরোজের শক্তির সাথে ঠিক পেরে উঠল না। আরজু বলল, হাত ছাড় ফিরোজ।
ফিরোজের অভিব্যক্তি বদলেছে, চোখে মুখে তার লেপ্টে আছে এক অদ্ভুত মুগ্ধতা, আরজুর প্রতি মুগ্ধতা। হাতের বাঁধন তার শক্ত হলেও কণ্ঠটা ভীষণ নরম শোনালো এবার। ফিরোজ বলল, স্বেচ্ছায় আমার হয়ে যা আরজু, খোদার কসম ভালো হয়ে যাব, তুই যা বলবি তাই শুনবো। তুই আমায় ভালোবেসে কাছে টানলে এই ফিরোজ তোর পায়ের কাছে বসে থাকবে। আরজুর মাঝে বিশেষ কোনো পরিবর্তন দেখা গেল না। তাচ্ছিল্য ভরা গলায় বলল, তোর মতন জানোয়ারের জায়গা এমনিতেই পায়ের কাছেই হয়। আমিও তোকে বলেছি, খোদার কসম তুই আমাকে নিজের বউ হিসেবে কখনোই পরিচয় করাতে পারবি না। ফিরোজ এবারে আরজুর হাতটা ছেড়ে দিল, শব্দ করে হেসে উঠল। এই মুহূর্তে ফিরোজের হাসিটা আরজুর কাছে স্বাভাবিক লাগলো না। ফিরোজ হাসতে হাসতেই আরজুকে বলল, তুই আমাকে ভালো হতে দিলি না, তোকে বললাম আমার হয়ে যা, সব ছেড়ে দেব। আমি জানি আমি কতটা নিকৃষ্ট, কিন্তু তোকে আমি ভালোবাসি। তুই শুধরে দিবি না তো আমায়? ঠিক আছে, তবে তোকে আমায় এই রূপেই গ্রহণ করতে হবে। মিলিয়ে নিস আমার কথা। আরজু বাসায় গিয়ে ওর মাকে বলল, বিয়ে দেওয়ার জন্য তোমরা ওই 40 বছরের বুড়োকেই খুঁজে পেলে মা? ওর বউ ওকে ছেড়ে গেছে, ওর একটা বাচ্চা আছে, আর কাউকে খুঁজে পেলে না তোমরা? আরজুর এতগুলো কথার প্রেক্ষিতে ওর মা নাসিমা শান্ত কণ্ঠে বলল, তোমার বোন এমন কোনো ভালো কাজ করেনি যে ওর জন্য এর থেকেও ভালো পাত্র খুঁজে পাবো। আর এই ছেলের মাঝে তো আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। আরজু তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, খুঁজে পাবে কি করে? তোমাদের ঘাড় থেকে বোঝা নামিয়ে ফেলতে পারছো, এটাই তো তোমাদের জন্য যথেষ্ট। মেয়ের বিয়ে দিতে পারলেই বেঁচে যাও, কিন্তু আদৌ সেখানে সে ভালো থাকবে কিনা এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই তোমাদের মাঝে। এর থেকে তো জন্মের পর একেবারে গলা টিপে মেরে ফেলতে পারতে মা। কথাটা বলার সাথে সাথে নাসিমা ঘুরে ওর গালে ঠাস করে একটা চর বসালো। মেয়ের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, কিছু বলি না এজন্য দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে। তোমাদেরকে জন্ম দিয়েছি আমি, এত কষ্ট করে মানুষ করেছি, এর জন্য আমার প্রতি কৃতজ্ঞ থাকো। আরজু বলল, জন্ম যখন দিয়েছিলে তাহলে আমাদেরকে মানুষ করা তোমার কর্তব্য ছিল। অবশ্য মানুষ তো করতে পেরেছ আমাকে আর আপাকে, ছেলেকে তো কুলাঙ্গার বানিয়েছ। তবুও ওই জানোয়ারের প্রতি তোমাদের ভালোবাসা কমে না। কথাটা বলার মাঝেই আরজু ব্যথায় মৃদু আর্তনাদ করল। পেছন থেকে কেউ একজন খুব শক্ত করে আরজুর চুলের মুঠিটা ধরেছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই নিজের বড় ভাই পৃথুলকে দেখতে পেল, যে কিনা কটমটে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আরজু ব্যথাতুর কণ্ঠে বলে উঠল, ভাইয়া ছাড়ো, লাগছে আমার। পৃথুল বলল, লাগার জন্যই তো ধরেছি। আমি কুলাঙ্গার তো তুই নিজে কি? শহরে গিয়ে 2-4টা ইংরেজি শিখে নিজেকে খুব বড় মনে করা শুরু করেছিস তাই না? সত্যি করে বলতো কি করিস তুই ওখানে? বাড়ি থেকে তো টাকা নিস না, তাহলে নিজের খরচ চালাস কি করে? পৃথুলের করা নোংরা ইঙ্গিতে আরজুর গা ঘিনঘিন করে উঠল। ভাবতে লজ্জা লাগে যে এই নোংরা মস্তিষ্কের মানুষটা ওর নিজের মায়ের পেটের ভাই। এদিকে নাসিমা ছেলেকে ইশারা করতে অগত্যা পৃথুলের আরজুকে ছাড়তে হলো। ছাড়া পেয়ে আরজু ঘুরে দাঁড়িয়ে বলল, নিজে কষ্ট করে উপার্জন করে সেই টাকা দিয়ে নিজের খরচ চালাই, এছাড়া তো আর কোনো উপায় নেই আমার কাছে। আর ভুলে যেও না আমি টাকা নেই না, কারণ এই বাড়ি থেকে আমাকে কোনো টাকা দেওয়া হয় না। পৃথুল বলল, তোর জেদ মেটানোর জন্য অযথা আমরা টাকা নষ্ট করতে যাব কেন? কতবার করে বললাম যে ফিরোজকে বিয়ে করে নে, কিন্তু না, ভালো তো তোর সহ্য হবে না। শহরে গিয়ে ছেলেদের সাথে ঢলাঢলি করবি সেটাই তোর পছন্দ। আরজু বলল, খবরদার ভাইয়া, আমার চরিত্রের উপরে আঙ্গুল তুলতে আসবে না। তুমি নিজে চরিত্রহীন, এজন্য সবাইকে তোমার মতন ভাবো তাই না? আর ফিরোজের সাথে বিয়ে দিয়ে আমার ভালো করতে চেয়েছিলে, ও তো তোমার মতনই বখাটে বেকার অমানুষ চরিত্রহীন। এটাই আমার ভালো করার নমুনা। পৃথুল নাসিমাকে বলল, ওকে চুপ করতে বলো মা, এবার কিন্তু আমার হাত উঠে যাবে। আরজু ছলছল নয়নে নিজের মায়ের দিকে তাকালো, ধীর কণ্ঠে বলল, তোমার সামনে আমাকে এত বাজে বাজে কথা বলছে, তারপরেও তুমি ওকে কিছু বলবে না মা? একটুও কি ভালোবাসো না আমায় তুমি? নাসিমা গম্ভীর কণ্ঠে বলল, সে তো তুমিও নিজের বড় ভাইকে কম বাজে কথা শোনাওনি। এখন আর এই নিয়ে কোনো কথা হোক আমি চাই না, চুপচাপ ঘরে যাও। পৃথুল বাবা তুমিও যাও। পৃথুল ঘরে চলে গেল। আরজু দুহাতে নিজের চোখের জল মুছে নাসিমাকে উদ্দেশ্য করে বলল, জন্ম তুমি আমাদের 3জনকেই দিয়েছ, কিন্তু মা হয়ে উঠতে পেরেছ শুধুমাত্র নিজের ছেলের। হনহন করে নিজের রুমে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল আরজু। বিছানায় আর বসল না, সোজা বারান্দায় প্রার্থনার কাছে গেল। গ্রিল ধরে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে আছে প্রার্থনা। দেখে মনে হচ্ছে খুব গভীর ভাবনায় নিমগ্ন সে। আরজুর কর্কশ কণ্ঠে তার ভাবনার মাঝে ছেদ ঘটল। আরজু বলল, এভাবে চুপচাপ দাঁড়িয়ে থেকে কিছুই হবে না। এই বিয়েটা করে কি প্রমাণ করতে চাইছো আপা? তুমি বাবা মায়ের খুব বাধ্য মেয়ে, কোনো লাভ নেই এসব করে, শুধু তোমার জীবনটা শেষ হয়ে যাবে। প্রার্থনা মলিন হেসে আরজুর দিকে তাকালো। চোখে মুখে তার অসহায়ত্বের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। মলিন কণ্ঠে আরজুকে বলল, আমার জীবন শেষ হওয়ার কি বাকি আছে?
একবার আমাকে ভালো করে দেখে বলতো, তোর কি মনে হচ্ছে যে আমি বেঁচে আছি? জীবন তো লাশের মতন লাগছে না আমায়? আরজুর দু চোখ ছলছল করে উঠল। জড়ানো কণ্ঠে বলল, এই বিয়েটা তোমায় করতে হবে না আপা, তুমি আমার সাথে ঢাকায় চলো। আমি তোমার সব খরচ চালাবো। দরকার পড়লে দুই বোন একবেলা না খেয়ে থাকবো, তাও তোমায় এই অশান্তির মাঝে আমি থাকতে দেব না। প্রার্থনা আরজুর গালে হাত রেখে বলল, তুই যে ছোট হয়ে নিজের বড় বোনের দায়িত্ব নিতে চেয়েছিস, এটাই আমার কাছে অনেক। কিন্তু আমি তোর মাথার উপর এত বড় একটা দায়িত্ব চাপিয়ে দিতে পারবো না। বিয়েটা আমায় করতেই হবে। আরজু বলল, কেন এমন করছো আপা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টিউশনের ব্যবস্থা করে দেব। তুমি নিজের খরচ নিজেই চালাবে। বাড়িতে কাউকে কিছু জানাবো না। আজ রাতে দুজন পালিয়ে ঢাকা চলে যাব। আর আপত্তি করো না আপা। প্রার্থনা দুহাতে জড়িয়ে ধরল আরজুকে। এই বাড়িতে হয়তো একটা মাত্র মানুষই প্রার্থনার কথা ভেবেছে, বাকিরা কেউ ভাবেনি। অবশ্য যেখানে নিজের মাই ভাবছে না, অন্যদের থেকে আশা করাটাই ভুল। প্রার্থনা বলল, এমনিতেই আমার জন্য বাবার অনেক সম্মানহানি হয়েছে। অনেক কষ্টে একটা বিয়ে ঠিক করেছে, না হলে কেউ তো আমায় বিয়ে করতেই চাইছিল না। আমি চাই না আমার জন্য আর নতুন কোনো অশান্তি হোক। ভালোবেসে এমনিতে আমি মৃতপ্রায়। এবার না হয় শুধু আয়োজন করে আমার সমাধির ব্যবস্থা করা হবে। আরজু বলল, তার মানে তুমি আমার সাথে যাবে না, তাই তো? প্রার্থনা বলল, আমার জীবনে নতুন করে শুরু করার মতন আর কিছুই অবশিষ্ট নেই। তাহলে কিসের আশায় যাব তোর সাথে? তুই আমার চিন্তা বাদ দে, নিজের জীবনের চিন্তা কর। আমি চাই না আরু আমার জীবনের মতন তোর জীবনটাও শেষ হয়ে যাক। তোর জীবনের এত সংগ্রাম, এত কষ্ট সব যে তাহলে ব্যর্থ হয়ে যাবে রে। আর তোর সাথে এই ব্যর্থ শব্দটা একদমই মানানসই না। আরজু বলল, আমি তোমায় বলেছিলাম আপা, ভালোবাসা বলতে কিছুই নেই। সব 2-4 দিনের মোহ। মোহ কেটে গেছে আর তোমাকে একা রেখে চলে গেছে। ভালোবাসা মানে ধ্বংসের শুরু। আর ঠিক এই ভুলটার জন্য আজ তোমার এত কষ্ট। প্রার্থনা স্মিত হেসে বলল, যদি সত্যিই ভালোবাসা বলতে কিছু না থাকতো, তাহলে তো আজ আমিও তাকে ভুলে অন্য পুরুষকে আপন করে নিতাম। শুধু মোহ কি আর এতদিন থাকে? ভালোবাসা আছে, এজন্যই আমি আজও সেই মানুষটাকে ঘৃণা করতে পারি না। ভালোবাসা আছে, এজন্যই আমি আজও তার দেওয়া ফুল যত্ন করে ডায়েরির ভাঁজে রেখে দিয়েছি। ভালোবাসা আছে, এজন্য আজও তার কথা মনে করে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। দেখ না, ভালোবাসা আছে, এজন্যই আমি এখনো তার কথা ভাবছি আর হাসছি। আরজুর চোখ মুখে কাঠিন্যতার ছাপ ফুটে উঠল। কণ্ঠে একরাশ ঘৃণা সমেত বলল, ভালোবাসার অস্তিত্ব যদি এতটাই স্পষ্ট হয়, তাহলে কোথায় হারিয়ে গেল তোমার সেই প্রেমিক? যদি ভালোবাসা থেকেও থাকে, তাহলে এমন ভালোবাসাকে আমি ঘৃণা করি, যা কেবল কষ্টই দিতে জানে। শীতের সকাল, বাহিরে কুয়াশায় কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। খোলা জানালা দিয়ে বাড়ির পাশের ফুলের গাছগুলো থেকে হালকা মিষ্টি সুবাস ভেসে আসছে। ঘড়িতে তখন সকাল 8:15। এমনি দিনে গ্রামের বাড়িতে এই সময়টাকেই অনেক বেলা মনে হয়, কিন্তু আজকে তেমন কোলাহলের শব্দ পাওয়া যাচ্ছে না। এর অবশ্য দুটো কারণ আছে। আজকে শুক্রবার, বাড়ির কর্তাদের কাজে যাওয়ার ঝামেলা নেই, ফলে গৃহিণীদেরও আর সকাল সকাল রান্নাবান্না শেষ করে তাদের কর্তাদের খাবার পরিবেশনের তাড়া নেই। তার উপর আবার ঠান্ডা, যে যার ঘরে হয়তো কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। বাহিরে থেকে মায়ের ডাকে ঘুম ভেঙে গেল আরমানের। অনিচ্ছা সত্ত্বেও গায়ের কম্বলটা সরিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসল। জানালা দিয়ে বাহিরের পরিবেশটা দেখতেই আরমানের মনটা ফুরফুরে হয়ে উঠল। সঙ্গে সঙ্গে শীতল বাতাসে আরমানের গা শিউরে উঠল। তৎক্ষণাৎ আবার কম্বলটা তুলে গায়ে জড়ালো। শীতকাল আরমানের বেশ পছন্দ, তবে আজকাল কেন যেন তার শীতকালের থেকেও বর্ষাকাল একটু বেশি ভালো লাগছে। বর্ষার বৃষ্টির কথা ভাবলেই মস্তিষ্কে কিছু দৃশ্য ভেসে ওঠে। ফিরে যেতে ইচ্ছে করে আবার ঠিক সেই মুহূর্তটাতে, আর ইচ্ছে করে সময়কে থামিয়ে দিয়ে একদৃষ্টিতে সেই নাম না জানা রমণীর দিকে তাকিয়ে থাকতে। আরমান কম্বল মুড়ি দিয়ে আবারও শুয়ে পড়ল। তবে এবার উদ্দেশ্য ঘুমানো নয়, বরং কাউকে মনে করা। অতীত। এক বন্ধুর আবদারে একটা পার্কে এসেছে আরমান। সচরাচর এদিকে তার আসা হয় না, কিন্তু আজকে নিজের বেস্ট ফ্রেন্ডের অনুরোধে তাকে আসতেই হয়েছে। একটা ব্রেঞ্চের উপর বসে আছে আরমান, কিন্তু সেই ছেলের দেখা নেই, ফোনটাও ধরছে না। এদিকে আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় ধরণীতে বৃষ্টি নামবে। গাছপালাগুলো খুশিতে মেতে উঠেছে, বাতাসের কারণে ধুলো উঠছে। এরই মাঝে আরমান খেয়াল করলো 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়াও ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ বসে থাকলে আরমানকে আজকে কাকবেজা হয়ে বাড়িতে ফিরতে হবে। সেটা আন্দাজ করতেই উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। মনে মনে হাজারটা গালি দিল নিজের বন্ধুকে, সাথে প্রতিজ্ঞা করলো যে আর কোনোদিন বন্ধুর ডাকে এই জায়গাতে আসবে না। আরমানের এসব ভাবনার মাঝেই তুমুল বেগে বৃষ্টি শুরু হলো। আশেপাশে 2-1 জন মানুষ যা অবশিষ্ট ছিল, তারাও একটা ছাউনির আশায় ছুট লাগালো।
ওদের পিছু পিছু আরমানও ছুটতে লাগলো, কিন্তু কয়েক সেকেন্ডের বৃষ্টিতেই সে প্রায় ভিজে গেছে। ফলস্বরূপ কোনো ছাউনির নিচে যাওয়ার জন্য তার মাঝে আর কোনো তারা দেখা গেল না। বৃষ্টিটা উপভোগ করতে লাগলো। হুট করে কানে একটা মিষ্টি গলার গানের আওয়াজ ভেসে এলো আরমানের, কিন্তু আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। এবার মনোযোগ দিয়ে কণ্ঠের উৎপত্তি স্থল খোঁজার চেষ্টা করলো। আশেপাশে তাকিয়ে দেখলো কোনো ছাউনিও নেই। তাহলে বৃষ্টির মাঝে কোন পাগল গান গাইছে? ব্যাপারটা জানার জন্য ভীষণ কৌতূহল তৈরি হলো আরমানের মনে, কিন্তু এখন আর গানের আওয়াজ পাওয়া যাচ্ছে না। আরমান বিরক্তিতে নাকমুখ কুঁচকে ফেলল। মিনিট খানেকের ব্যবধানে আবারও আরমানের কানে সেই একই কণ্ঠটা ভেসে এলো। আশেপাশে তাকাতে আরমান ডান দিকে গাছপালার ডালের ফাঁকফোকর ভেদ করে কালো চুড়িদার পরা এক জোড়া পা দেখতে পেল। লম্বা একটা সারি ধরে পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে, ফলে গাছগুলো ভেদ করে রমণীকে দেখতে পেল না আরমান। সেগুলোকে পাশ কাটিয়ে অপর পাশে গেল। এদিকটাতে যে দোলনা আছে সেসব আরমানের জানা ছিল না। অবশ্য জানবেই বা কি করে, আজকেই তো প্রথম এসেছে এখানে। কিন্তু এখন মনে হচ্ছে প্রায়ই কারো খোঁজে আসতে হবে। কালো সালোয়ার কামিজ পরে একটা মেয়ে দোলনায় বসে একাই দোল খাচ্ছে। দোলনার গতি কমে গেলে নিজেই আবার কষ্ট করে গতি বাড়ানোর চেষ্টা করছে। আপন মনে গান গাইছে সে। চুলগুলো ভিজে চুপচুপে হয়ে গেছে। কপালে পড়ে থাকা চুল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। গায়ের রং ফর্সাও না আবার কালোও না, ঠিক শ্যামলাও বলা চলে না। তবে দেখে মনে হচ্ছে একটু যত্ন নিলে তাকে ফর্সাদের তালিকায় রাখা যায়। মুখের 2-3 জায়গায় তার ব্রণের দাগ, নাকের ঠিক উপরে একটা কালো তিল। মেয়েটা যে দেখতে খুব সুন্দর তেমন না, তবে সুন্দর, এবং যতটুকু সুন্দর তাতেই আরমানের দৃষ্টি থমকাতে বাধ্য। মেয়েটা আশেপাশে কারো উপস্থিতি এখনো খেয়াল করেনি। অবশ্য না করারই কথা, সে তো চোখ দুটো বন্ধ করে আপন মনে গান গাইছে। আরমানও আলাদা কোনো শব্দ করেনি, যার দরুন মেয়েটা তার উপস্থিতি লক্ষ্য করবে। এদিকে বৃষ্টি আর বাতাস দুটোর বেগই ক্রমশ বাড়ছে। ক্ষণে ক্ষণে আবার মেঘের গর্জনের আওয়াজও পাওয়া যাচ্ছে। আরমানের খুব ইচ্ছে করছে মেয়েটার সাথে কথা বলতে, কিন্তু কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। অনেক ভেবে সাহস সঞ্চয় করে বলেই ফেলল। মনটা বোধহয় অন্য কাউকে দিয়ে দিয়েছেন, সেজন্য আর কিছুতেই লাগছে না সেটা। কিংবা হয়তো কোনো অসুখে মনটা মরে গেছে। ঠিক বললাম তো? অপরিচিত পুরুষালী কোনো কণ্ঠস্বর কানে যেতেই আরজুর গানের গলা থেমে গেল। ওড়না দিয়ে মাথাটা ঢেকে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই পেছন থেকে আরমান বলে উঠল, প্রশ্নের উত্তর না দিয়েই চলে যাচ্ছেন? আরজু ফিরে তাকালো না, গম্ভীর কণ্ঠে বলল, আমার মনের খবর জানাতে পারি এমন পরিচিত কিংবা গুরুত্বপূর্ণ মানুষ আপনি নন। তবে এতটুকু বলতে হচ্ছে, আপনার আগমন না ঘটলে আমার মনটা সত্যি ভালো হয়ে উঠত। আরমান বলল, শুকরিয়া করুন যে আমার আগমন ঘটেছে। আশেপাশে তাকিয়ে দেখেছেন একবার যে আদৌ কেউ আছে কিনা? এই পুরো জায়গাটা খালি। এসব জায়গা একটা মেয়ের জন্য নিরাপদ না। আরজু বলল, আমার প্রতিদিনের বিশ্রামের জায়গা এটা। আশপাশটার সম্পর্কে ধারণা আছে আমার। খারাপ কিছু কখনো খেয়াল করিনি কিংবা শুনিনি। আরমান বলল, বিপদ কিন্তু বলে আসে না। আরজু বলল, যেমন আপনি? আরজুর এমন প্রশ্নে আরমান থতমত খেল। মেয়েটা একটু বেশি স্পষ্ট কথা বলে। আরমান বলল, আমাকে আপনার বিপদ মনে হচ্ছে? আরজু বলল, হতেও তো পারেন। আরমান বলল, তাহলে কি আপনাকে সাবধান করতাম আমি? আরজু বলল, হয়তো ভালো সাজতে চাইছেন। আরমান বলল, কিন্তু এমনটা আমি কেন করতে চাইব? আরজু বলল, যে কারণে আগ বাড়িয়ে আমার সাথে কথা বলতে এসেছেন সেই কারণে। আরমান বুঝল এই মেয়ের সাথে সে যুক্তিতে পেরে উঠবে না। অগত্যা অন্য প্রসঙ্গে গিয়ে বলল, আপনার নামটা কি জানতে পারি? আরজু স্বাভাবিক কণ্ঠে বলল, না, আল্লাহ হাফেজ। কথাটা বলে আরজু আর সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না। চোখের পলকেই সে চলে গেল। আরমান যেন এখনো একটা ঘোরের মাঝে আছে। মেয়েটা বড্ড ঠাস ঠাস করে প্রতিটা কথার উত্তর দিয়ে দেয়। এতগুলো কথা বলল, অথচ একটাবারের জন্য আরমানের মুখের দিকে তাকালো না। কোনো আগ্রহই নেই। তবে এত কিছুর মাঝে একটা কাজের কাজ হয়েছে, আর তা হলো আরমান জানতে পেরেছে যে আরজু প্রতিদিন এখানে আসে। এখন মনে হচ্ছে আরমানকেও নিয়ম করে এই জায়গায় আসতে হবে। বর্তমান পুরনো কথাগুলো ভাবতে ভাবতেই আবারও ঘুমিয়ে পড়েছিল আরমান। আর এবার বাহিরে থেকে মায়ের ডাকের পাশাপাশি দরজায় জোরে জোরে করাঘাতের আওয়াজও হলো। এত জোরে আওয়াজ কানে যেতেই আরমান ধরফরিয়ে উঠে বসল। কয়েক সেকেন্ডের জন্য তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। স্বাভাবিক হতেই তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই আমেনা বেগম মৃদু রাগী কণ্ঠে বললেন, সেই কখন থেকে ডাকছি তোকে খাওয়ার জন্য। এত বেলা অবধি কিসের ঘুম? খাওয়ার টেবিলে তোর বাবা অপেক্ষা করছে তোর জন্য, তাড়াতাড়ি আয়। কথাটা বলে আমেনা বেগম চলে গেলেন। তিনি যেমন ঝড়ের গতিতে এসেছিলেন ঠিক তেমনই ঝড়ের গতিতেই চলে গেলেন। আরমান আর কিছু না ভেবে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে যেতে লাগলো।
অপরদিকে আরজু খাবারের টেবিলে বসে বলল, কাল সকালের বাসে আমি চট্টগ্রামে ফিরে যাব। ডাইনিং টেবিলে আরজু কথাটা বলতেই বেশ বড়সড় একটা বিস্ফোরণ ঘটার মতো পরিস্থিতি তৈরি হলো। প্রার্থনা ভয়ার্ত দৃষ্টিতে মোমেন সাহেবের দিকে তাকালেন, যিনি রক্তচক্ষু নিয়ে আরজুর দিকে তাকিয়ে আছেন, অথচ মেয়েটার সেসবে কোনো মাথা ব্যথা নেই, চুপচাপ আপন মনে খেয়ে যাচ্ছে। প্রার্থনা বুঝল আজ আবারও একটা অশান্তি হবে। প্রার্থনার ভাবনার মাঝে মোমেন সাহেব গম্ভীর কণ্ঠে আরজুকে বলল, 1 সপ্তাহ পর তোমার বোনের বিয়ে, সেটা তুমি জানো না? আরজু খেতে খেতেই স্বাভাবিক কণ্ঠে বলল, না জানার কিছুই নেই। মোমেন সাহেব বললেন, তারপরও যাওয়ার কথা বলছো কোন আক্কেলে? আরজু এবার খাওয়া ছেড়ে নিজের বাবার দিকে তাকালো। দৃষ্টি তার অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক। আরজু বলল, বিয়েটা আপার, আমার থাকা না থাকাতে কিছু যায় আসে না। মোমেন সাহেব বললেন, বড় বোনের বিয়েতে ছোট বোন কেন নেই? এই নিয়ে পাত্রপক্ষের লোকজন প্রশ্ন করলে কি উত্তর দেব আমরা? আরজু নির্বাক ভঙ্গিতে বলল, ওদের কথার কিংবা ভাবনার এত গুরুত্ব আমার কাছে নেই। তারপরও যদি আপনার মান সম্মানে খুব বেশি আঘাত লাগে তাহলে বরং বলে দেবেন, প্রার্থনার ছোট বোন মারা গেছে। ব্যাস, কথা আর ভাবনা দুটোই শেষ। আরজু কথাটা বলে উঠে চলে যেতে নিলে মোমেন সাহেব পুনরায় প্রশ্ন করে উঠল, চট্টগ্রাম ফেরার এত কিসের তাড়া তোমার? কি এমন কাজ করো, নাকি কেউ অপেক্ষায় আছে? আরজু মোমেন সাহেবের প্রশ্নের উত্তর দেওয়ার আগে পৃথুল বলে উঠল, বোঝো না বাবা কিসের এত তারা? পেট চালাতে হবে তো, তারই ব্যবস্থা করতে হবে। হয়তো আগে থেকে অনেককে বলে রেখেছিল, তাই এখন ফেরত যাওয়ার ভীষণ তারা। পৃথুলের এমন নোংরা কথা শুনে প্রার্থনার নিজেরই ভীষণ লজ্জা হলো। অনেক সাহস সঞ্চয় করে পৃথুলকে বলল, নিজের বোনের সম্বন্ধে কথা বলার আগে একটু তো ভেবে বলবে ভাইয়া। যা জানো না অযথা সেটা নিয়ে কথা কেন বলছো? ওর পরিশ্রমের প্রতি নোংরা ইঙ্গিত করা ছেড়ে দাও। প্রার্থনার কথাটা শেষ হতে না হতেই পৃথুলের হিংস্র কণ্ঠ ওকে থামিয়ে দিল। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, তোর মতন নষ্টা মেয়ের মুখে এসব কথা শুনলে আমার বমি পায়। প্রেমিকের সাথে ফুর্তি করতে গিয়ে ধরা খেয়ে এসে আবার নীতিবাক্য ঝাড়ছে। লজ্জায় অপমানে প্রার্থনার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কোনো ভাই যে নিজের বোনকে এভাবে অপমান করতে পারে সেটা পৃথুলকে না দেখলে হয়তো কেউ বুঝবে না, তাও আবার মা বাবার সামনে। তার থেকেও বেশি অবাক করা কথা হলো, নিজের মা বাবা ছেলেকে শাসন না করে চুপচাপ মেয়েকে অপমানিত হতে দেখছে। প্রার্থনা কান্নাজড়িত কণ্ঠে বলল, আমি নোংরা কিছুই করিনি। কথাটা বলার সাথে সাথে পৃথুল প্রার্থনার দিকে তেড়ে এসে ওকে মারতে উদ্যত হলো। সাথে সাথেই আরজু টেবিলের উপর থেকে একটা স্টিলের গ্লাস নিয়ে পৃথুলের দিকে ছুঁড়ে মারল। অনেকটা জোরেই মেরেছে। ব্যথা না পেলেও এতে পৃথুলকে আটকাতে সফল হলো আরজু। আরজু না আটকালে আজকে আবারও প্রার্থনাকে নিজের ভাই নামক কসাইয়ের হাতে মার খেতে হতো। এদিকে আরজুর করা আঘাতে পৃথুল যেন আরও বেশি হিংস্র হয়ে উঠল। এবার আরজুর দিকে তেড়ে যেতে নিলে আরজু টেবিলের ওপর থেকে একটা কাঁটা চামচ হাতে নিয়ে সাবধানী গলায় পৃথুলকে উদ্দেশ্য করে বলল, আর এক পা যদি আমার দিকে এগিয়েছ তুমি, আমি কিন্তু আজ সত্যি ভুলে যাব যে মানুষ হত্যা পাপ। এই পাপই কিন্তু আমি করব। যদি আমার গায়ে আজ তোমার হাত পড়েছে তবে আমি কিন্তু তোমার শরীর থেকে রক্ত বের করতে আজ 2 বার ভাববো না। পৃথুল আবারও ক্ষিপ্ত গলায় আরজুকে কিছু বলতে নিলে মোমেন সাহেব ধমক দিয়ে থামিয়ে দিলেন। রাগী কণ্ঠে বললেন, কি শুরু করেছো তোমরা? যার যা ইচ্ছে হচ্ছে তাই করছো, যা ইচ্ছা তাই বলছো। আমি তো এখানে উপস্থিত আছি নাকি? আরজু তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আপনি না বললে তো বুঝতামই না যে আপনি এখানে উপস্থিত আছেন। তা কেন আছেন? আমার মায়ের এই গর্ভের কলঙ্কটা আমার সাথে কি করে সেসব দেখতে, নাকি নতুন করে আবার আপনিও কোনো তামাশা করবেন? মোমেন সাহেব বললেন, নিজের সীমা ছাড়িও না আরজু। আরজু বলল, এই কথাটা আগে নিজের ছেলেকে বলুন। আর এই যে সৎ নীতিবান ভদ্র সুশীল পৃথুল হাসান, তোমাকেই বলছি, আপা কোনো নষ্টামি করতে গিয়ে ধরা পড়েনি। তোমরা একটা স্বাভাবিক বিষয়কে নিজেদের স্বার্থে কাজে লাগানোর জন্য রংচং মাখিয়ে সেটাকে নোংরা করে তুলেছ। তুমি নিজে যখন নষ্টামি করো তখন তোমার এসব বমি বমি ভাব কোথায় যায়? তুমি যখন অন্যের বউকে ভাগিয়ে নিয়ে আসো তখন এসব মনে হয় না? আপা অন্তত তেমন কারো বরের সাথে প্রেম করেনি। তোমাকে দেখলে না আমার বমি পায়। পৃথুল বলল, বাবা আরজুকে থামতে বলো, এরপর কিন্তু তুমি আমায় আটকাতে পারবে না। আমি কিন্তু ওকে খুন করে ফেলবো। আরজু হেসে বলল, তবে মনে রেখো আমিও খুনির বোন হব। দুজনের শরীরে একই রক্ত বইছে, একই বাপের ছেলে মেয়ে আমরা। তুমি এর আগে কতগুলো খুন করেছ জানি না, তবে জেনে রাখো আমার হাতের প্রথম খুন তুমি হবে। নাসিমা বুঝলেন যে পরিস্থিতি হাতের বাহিরে বেরিয়ে যাচ্ছে, এরপর যে কোনো অঘটন ঘটে যেতে পারে। আরজুকে 2-4টে কথা শুনিয়ে জোর করে তিনি পৃথুলকে নিয়ে ঘরে চলে গেলেন। যাওয়ার আগে পৃথুল যেন চোখের ইশারায় আরজুকে শাসিয়ে গেল, ওর থেকে যেন সাবধানে থাকতে বলল। আরজু কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে মোমেন সাহেবের দিকে তাকিয়ে থাকলো। কেন যে আরজু এই মানুষটার কাছে আশা করে যে উনি আরজুর পাশে দাঁড়াবে, কে জানে।
আজ অবধি তো কখনোই কোনো বিষয়ে সমর্থন করেনি আরজুকে, তারপরেও আশা করে হয়তো বাবা বলে। আরজুর ভাবনার মাঝেই মোমেন সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠল, কালকে চট্টগ্রাম যাওয়া হচ্ছে না তোমার। আগে তোমার বোনের বিয়েটা হয়ে যাক, তারপরে যেখানে ইচ্ছে যেও। তখন জাহান্নামে গেলেও আমার আফসোস থাকবে না। আরজু বলল, জাহান্নামেই তো আছি, আবার কোন জাহান্নামে যেতে বলছেন? এর থেকেও আরো কষ্টে থাকা যায় এমন কোনো জায়গা আছে এটা আমি জানতাম না। খোদা তো তার বান্দাদের দিয়ে দুনিয়াতেই জাহান্নাম দেখিয়ে দিল, আর কত শাস্তি পাবো? মোমেন সাহেব বললেন, প্রার্থনার বিয়ে না হওয়া অবধি তুমি যাবে না কোথাও। আরজু বলল, চোখের সামনে 40 বছরের বুড়োর সাথে আবার বিয়ে আমি দেখতে পারবো না। অন্যের জীবন নষ্ট হতে দেখতে আপনারা খুব পছন্দ করেন, তাহলে বরং ওটা আপনারাই দেখুন। আমি একটা রক্তে মাংসে গড়া মানুষ, আমার মাঝে একটু হলেও মনুষ্যত্ব আছে, তাই এসব আমি সহ্য করতে পারবো না। আমি যখন বলেছি যাব, তার মানে যাবই। কথাটা বলে আরজু চলে যেতে নিলে পেছন থেকে মোমেন সাহেব হুঁশিয়ারি দিয়ে বলল, মনে রেখো, কাল যদি তুমি আমার কথা অমান্য করে বাড়ির বাহিরে পা রেখেছ, তাহলে কিন্তু আর কোনো দিন এই বাড়িতে পা রাখতে পারবে না। এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। যা করবে ভেবেচিন্তে করো। আরজু পেছন ফিরে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে বলল, আলহামদুলিল্লাহ। ওই যে একটা কথা আছে না, ছিটকিনি দরজার দুই পাশেই থাকে। মনে রাখবেন, আমিও ঠিক সেটাই করব। বছরে 2-1 বার আসতাম আপার জন্য, সেই আপাই যদি না থাকে এমনিতেও আর এই জাহান্নামে আসবো না। আমার আপা হচ্ছে মরুভূমির বুকে ফোটা এক পবিত্র ফুল। অতদূর থেকে মাঝে মাঝে ওর আবদারে ওকে সতেজ করতে আসতাম, কিন্তু এখন তো আপনারা সেই ফুলটাকে উপড়ে ফেলছেন। কিসের খোঁজে আমি আসবো তাহলে? কথাটা বলে আরজু সেখান থেকে চলে গেল, পিছু পিছু প্রার্থনাও চলে গেল। মোমেন সাহেব ওর যাওয়ার পথে কটমট দৃষ্টিতে তাকিয়ে থাকলেন শুধু। এই মেয়ের কথা আর যুক্তির সাথে তিনি কোনোদিনও পেরে উঠতে পারেননি, আর নিজের এই পরাজয়ই হয়তো আরজুর প্রতি ওনার রাগের সবথেকে বড় কারণ। মেয়েদের কাছে হেরে যাওয়া মানে যে পুরুষত্বের প্রশ্ন ওঠা, যা ভীষণই অসম্মানজনক। প্রার্থনা বলল, তুই সত্যি আমার বিয়েতে থাকবি না আরু? প্রার্থনার প্রশ্নে আরজু গম্ভীর গলায় নির্বিকার ভঙ্গিতে বলল, বিয়ে কেন বলছো? বলো তোমার জানাজায় আমি থাকবো কি না? প্রার্থনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেশ, তোর কথাই মেনে নিলাম। তা আমার জানাজায় থাকবি না তুই? আরজু বলল, আমার আপার জানাজায় থাকতে পারবো না আমি, আমাকে ক্ষমা করে দিও তুমি। প্রার্থনা বলল, তুই না বলতি যে আমার বিয়েতে তুই নিজের হাতে সাজিয়ে দিবি আমায়? প্রার্থনার এই কথার প্রেক্ষিতে আরজু থমকালো। নিজেদের জীবন নিয়ে তাদের কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সময়ের বিবর্তনে আজকে সব শেষ। আরজুকে চুপ করে থাকতে দেখে প্রার্থনা পুনরায় বলল, সাজাবি না তোর আপাকে? আরজু তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, বিয়ের জন্য সাজাতে চেয়েছিলাম আপা, তোমার জানাজার জন্য না। নিজের হাতে সাজিয়ে গুছিয়ে তোমাকে কবরে পাঠাবো, এতটা সাহসী তোমার আরু এখনো হয়নি। বাবা মা ভাইয়ের সাথে তর্ক করতে পারি, ঢাকা শহরে একা থাকতে পারি, অনেক রাতে বাড়ি ফিরতে পারি, কেউ বাঁকা চোখে তাকালে তার চোখ উপড়ে ফেলতেও পারি, কিন্তু তোমাকে সাজাতে পারবো না আমি। কথাটা বলে আরজু আবারও নিজের কাজে মনোযোগ দিল। প্রার্থনা আনমনে কিছু একটা ভেবে আরজুকে প্রশ্ন করল, তুই তো বিশ্বাস করিস আরু যে আমি কোনো নোংরামি করিনি, তাই না? আরজুর কাজের হাতটা থেমে গেল, শীতল দৃষ্টিতে প্রার্থনার দিকে তাকালো। আরজু বলল, বিশ্বাস না করলে কি তখন ওভাবে প্রতিবাদ করতাম আপা? প্রার্থনা বলল, তাহলে এই নিয়ে কিছু শুনতে চাইলি না কেন? আরজু বলল, নিজের আপাকে আমার এসব নোংরা প্রশ্ন করতে বিবেকে বাঁধবে। সব থেকে বড় কথা, আমি জানি তুমি খারাপ কিছু করতে পারো না, তাহলে অযথা জিজ্ঞেস করতে যাব কেন? প্রার্থনা বলল, আমি যখন কলেজে যেতাম, ওই সাহিত্য আমাকে এক নজর দেখার জন্য রাস্তায় রোজ দাঁড়িয়ে থাকতো। জানিস, শুধু আমায় দেখত, কখনো কথা বলার চেষ্টা করেনি, আর না কখনো পিছু নিত। এরকম চলতে চলতে কেমন করে যেন আমারও ওকে ভালো লাগতে শুরু করলো। ঝড় বৃষ্টি কিছু মানতাম না, আমি ছাতা নিয়ে কলেজে যেতাম, আর ও বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকতো আমাকে দেখার জন্য। আরজু বলল, মানুষ কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না আপা? একসময় সে তোমাকে দেখার জন্য কত কষ্ট করেছে, আর এখন তুমি তার প্রতীক্ষায় কত প্রহরী না কাটাচ্ছ, অথচ সে ভীতুদের মতন তোমাকে ছেড়ে পালিয়ে গেছে। একবারও ভাবলো না যে এই ঘটনার পর তোমার কি অবস্থা হতে পারে? এটাই ভালোবাসা, তাই না আপা? আরজুর শেষের বাক্যে ভালোবাসা শব্দটার প্রতি প্রকাশ পেল তাচ্ছিল্য আর একরাশ ঘৃণা। ভালোবাসা শব্দটাকে যেন সে বিশ্বাসই করতে পারে না। তার জীবনে সবথেকে ঘৃণিত শব্দ ভালোবাসা। প্রার্থনা বলল, জানিস আরু, সেদিন সবকিছু যেন আগে থেকেই ঠিক ছিল। ভাইয়ারা যেন আগে থেকেই জানতো যে আমি ওখানে থাকব। প্রার্থনার এমন কথা শুনে আরজু ভ্রু কোঁচকালো। সন্দেহ কণ্ঠে বলল, তুমি বলতে চাইছো ফিরোজরা এসব করেছে? প্রার্থনা বলল, আমি নিশ্চিত না, তবে আমার এটাই সন্দেহ হচ্ছে। আরজু বলল, কেন সন্দেহ হচ্ছে?
প্রার্থনা বলল, যখন আমি ওর সাথে দেখা করার জন্য দুপুরে সবার আড়ালে বাড়ি থেকে বের হয়েছিলাম তখন আমার কোনো সমস্যা হয়নি। ওই সময়টাতে রোজ বাড়ির উঠোনে ফিরোজ আর ভাইয়া দলবল নিয়ে বসে থাকে। আমাকে অনেক লুকিয়ে বের হতে হয়, কিন্তু সেদিন ফাঁকা ছিল। সেদিন আমরা প্রথম পুকুর পাড়ের কাছে পুরনো বাড়িটার কাছে দেখা করেছিলাম। সচরাচর ওই জায়গাটা কখনো ফাঁকা থাকে না, কিন্তু সেদিন ছিল। আরজু বলল, আর কিছু না? প্রার্থনা বলল, মা আমাকে বের হতে দেখেছিল, কিন্তু কোনো প্রশ্ন না করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিল। আমি আর সাহিত্য দুজনে শুধু স্বাভাবিক কথাবার্তা বলছিলাম। হুট করে ফিরোজের ছেলেরা এসে হট্টগোল শুরু করে দিল। এরপর মানুষজন জড়ো হয়ে যাওয়ার পর ওকে মারতে আরম্ভ করলো। সবাইকে শুনিয়ে শুনিয়ে বলছিল যে ভর দুপুরে পুরনো বাড়িতে নোংরামি করছি। ঘৃণায় আরজুর শরীর রিড়ি করে উঠল। নিজের রাগটুকু নিয়ন্ত্রণ করে বলল, তারপর? প্রার্থনা বলল, তারপর ভাইয়া বাবাকে নিয়ে এলো। ফিরোজ বলল, আমাদের দুজনকে নাকি ওই পুরনো ঘরে একসঙ্গে পেয়েছে। আর আশ্চর্যজনকভাবে ঘরের দরজার তালা খোলা ছিল, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন দরজাটা বন্ধ ছিল। ওই ঘটনার পরে আর সাহিত্যের সাথে আমার দেখা হয়নি। গ্রামের সবাই বলে বিচারে নাকি ও সব আমার দোষ বলেছে। আমি নাকি জোর করে ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিলাম। আরজু বলল, থামো আপা, দয়া করে থামো, আমি আর শুনতে পারছি না। এরপরও তুমি ওই লোকের সাফাই গাইবে? আরজুর প্রশ্নের প্রেক্ষিতে প্রার্থনা শক্ত গলায় বলল, হ্যাঁ গাইব। তার কারণ ও যদি নিজে বাঁচার জন্য এমনটা করত তাহলে নিজ মুখে নোংরামির কথাটা স্বীকার করলো কেন, যেখানে এমন কিছু ঘটেইনি? এই কথাটা স্বীকার না করলে তো ওর নিজেকে প্রমাণ করতে আরো সুবিধা হতো, তাই না? আরজু বলল, বেশ, মেনে নিলাম তোমার কথা, কিন্তু আমার প্রশ্ন একটাই, উনি যদি তোমাকে এতই ভালোবেসে থাকেন তাহলে এখন কোথায়? ছেড়ে গেলেন কেন? এই পর্যায়ে এসে প্রার্থনা থেমে গেল। এই প্রশ্নের উত্তর তো ওর নিজের কাছেও নেই। প্রার্থনা তো নিজেই হাতড়ে বেড়াচ্ছে ওর উত্তর। ওকে চুপ থাকতে দেখে আরজু নির্জীব কণ্ঠে বলল, তোমার ভালোবাসা হেরে গেছে আপা। আমি জানি পুরো ব্যাপারটার সাথে ফিরোজ আর আমাদের কুলাঙ্গার ভাই জড়িত। আর আমি এটাও জানি তোমার উনিও খুব ভালোভাবে এসব কিছু জানতেন। এখন উনি কিসের ভয়ে না লোভে পড়ে এমন করেছেন সেটা আমি জানি না, তবে উনিও অপরাধী। কথাটা বলে আরজু উঠে বারান্দায় চলে গেল। প্রার্থনা ফ্যালফ্যাল করে সেদিকে তাকিয়ে থাকলো। মনে মনে ভাবল, সত্যিই কি আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম? রাত তখন ৩টা বাজে। এই সময়টাকে অবশ্য মাঝরাতই বলা চলে। ঘরের দরজায় খুব হালকাভাবে করাঘাতের শব্দ পেতেই আরজু আর প্রার্থনার ঘুম ভেঙে গেল। আরজু চোখ খুলে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে সময়টা দেখতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। আরজু প্রথমে ভেবেছিল হয়তো সকাল হয়ে গেছে, সেজন্য মা ঘুম থেকে উঠতে বলছে। আরজু বিস্ময় ভরা দৃষ্টিতে পাশে থাকা প্রার্থনার দিকে তাকালো। প্রার্থনা ইশারায় সময়টা জিজ্ঞেস করতে আরজু বলল ৩টে বাজে। সঙ্গে সঙ্গে প্রার্থনার চোখ কপালে উঠে গেল। দুজনেই এবার একটু ভয় পেল। দরজায় করাঘাতের শব্দটা এখন দুজনের কানে ভয়ঙ্কর লাগছে। এত রাতে তো কখনো কেউ আসেনি, আর না আজকে আসার কথা। আরজু কাঁথাটা সরিয়ে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। এই সাহসী মেয়েটারও আজ ভীষণ ভয় করছে। এই বাড়িতে নিজের মানুষগুলোই যে ওদের শত্রু। দরজার কাছে দাঁড়িয়ে আরজু মৃদু কম্পিত গলায় আগন্তুকের পরিচয় জানতে চাইল, কিন্তু কারো কণ্ঠ শুনতে পাওয়া গেল না। এবারে আর না খুলে উপায় নেই। আরজু লম্বা একটা শ্বাস ফেলে মনে মনে সাহস সঞ্চয় করে দরজাটা খুলল। দরজাটা খুলতেই হন্তদন্ত পায়ে ভেতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিলেন নাসিমা। এই সময় ওনাকে এই ঘরে দেখে বিস্ময়ে দুই বোনেরই মুখ হা হয়ে গেল। কিন্তু নাসিমার চোখ মুখের অবস্থা একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে খুব চিন্তা কিংবা ভয়ে আছেন। কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা পাওয়া যাচ্ছে। সেগুলো আঁচলে মুছে নিয়ে আরজুকে উদ্দেশ্য করে ধীর গলায় বললেন, নিজের স্বপ্ন পূরণ করতে চাইলে এখনই তোমায় সারা জীবনের মতো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নাসিমার মুখ থেকে এমন কথা শুনে দুই বোনই ভরকালো। এইমাত্র ঘুম থেকে উঠেছে, তার ওপর আবার এমন অপ্রত্যাশিত কথা যেন ওদের মস্তিষ্ক ঠিক নিতে পারছে না। আরজু বলল, মা কি হয়েছে? একটু স্পষ্ট করে বলো তো আমায়। নাসিমা আরজুর মুখ চেপে ধরে চাপা গলায় বললেন, আস্তে কথা বলো, কেউ শুনে ফেললে আমরা কেউই আর বাঁচতে পারবো না। প্রার্থনা আর আরজু দুজনের ভ্রুদয়ের মাঝে গভীর ভাঁজের সৃষ্টি হলো। আরজু নিজের মুখ থেকে মায়ের হাতটা সরিয়ে গম্ভীর গলায় বলল, ভয় পেও না, ঠিকভাবে বলো কি বলতে চাইছো। নাসিমা বেগম বললেন, আজকে তুমি তোমার বাবা ভাইকে যে অপমান করলে তুমি কি ভেবেছ ওরা এর প্রতিশোধ নেবে না?
ফিরোজের সাথেও তো ঝামেলা করেছো, ও কি চুপ করে থাকবে বলে তোমার মনে হয়? আরজু বলল, কি করবে, মেরে ফেলবে আমায়? নাসিমা বেগম বললেন, প্রয়োজনে সেটা করতেও ওদের হাত কাঁপবে না। ফিরোজ অন্য জায়গায় গিয়েছে, এজন্য আজকে বেঁচে গেলে। ও বলেছে কাল সকাল 10টার মাঝে আসবে, তারপর প্রার্থনার বিয়ের আগে তোমার আর ফিরোজের বিয়ে দেবে ওরা। তাই বলছি সকাল হওয়ার জন্য অপেক্ষা করো না, এই নরকের মাঝে ফাঁসতে না চাইলে বেরিয়ে যাও। ওরা সকাল 8টার আগে ঘুম থেকে ওঠে না, কিন্তু তোমাকে পাহারা দেওয়ার জন্য কাল উঠতেও পারে। আরজুর মাথা কাজ করা বন্ধ করে দিল। এত রাতে একা একটা মেয়ে কি করে যাবে? বাসের টিকিট কাটাও শেষ, এদিকে হাতে বেশি টাকা পয়সাও নেই। সবথেকে বড় কথা, এই সময়টা একটা মেয়ের জন্য বাহিরের পরিবেশ একটুও নিরাপদ না। আরজু নিজেকে যতই সাহসী হিসেবে দাবি করুক, কিন্তু এই বিষয়গুলোতে সে খুব ভীতু। পশুগুলোর সাথে একা পেরে উঠবে না যে। ধপ করে বিছানায় বসে পড়ল। প্রার্থনা উৎকণ্ঠিত গলায় নাসিমাকে বলল, কিন্তু মা, এত রাতে আরও একা একা কি করে যাবে? নাসিমা আরজুর দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, পারবে, ও সব পারবে। আরজু যেন নিজেই সাহস করে এই কথাটা বলতে পারছে না, আবার ভয় করছে এটা ভেবেও যদি ফিরোজের লোকেরা ওকে ধরে ফেলে। কথার জোরে তো ওদের সাথে পেরে ওঠা সম্ভব না। আরজুকে চুপ করে থাকতে দেখে নাসিমা তাড়া দিয়ে বলল, চুপ করে বসে আছো কেন? তৈরি হও তাড়াতাড়ি, খুব দরকারি জিনিসগুলো নিয়ে যাও, শুধু এত ভেবো না। এখন দেরি করলে আর কখনো নিজের জীবন নিয়ে ভাবার সুযোগ পাবে না। এতদিন সবার সাথে লড়াই করেছো, নিশ্চয়ই বন্দি জীবন কাটানোর জন্য না? সত্যি তো, আরজু তো এই বন্দি জীবন কাটানোর জন্য এতদিন এত সংগ্রাম করেনি। আরজু তো একটু বাঁচতে চেয়েছে স্বাধীনভাবে। ও তো এতটা দুর্বল না, যা হবে দেখা যাবে, কোনো না কোনো পথ ঠিক পেয়ে যাবে। তাড়াহুড়ো করে প্রার্থনার বোরকা আর হিজাব পরে মুখ ঢেকে ফেলল, শুধু চোখ দুটো বের করে রাখলো। আসার সময় যে ব্যাগ নিয়ে এসেছিল সেটাও নিল না, হাত ব্যাগেই দরকারি কয়েকটা জিনিস আর টাকাগুলো তুলে নিল। এসবের মাঝে আচমকা আরজুর মনে একটা প্রশ্ন এলো, নাসিমা কেন সাহায্য করলো ওকে? নেকাবটা খুলে নাসিমার দিকে সন্দেহ দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করল, তুমি আমাকে সাহায্য করছো কেন মা? ধরতে গেলে তুমিও তো ওদের দলেরই লোক। নাসিমা বলল, এখন এসব কথা বলার সময় না। আমি কার দলের লোক সেসব এখন ভেবে তোমার কোনো লাভ নেই। ভালোর জন্য বলছি, তাড়াতাড়ি পালাও। আমি তোমার বাবা আর ভাইয়ের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে এসেছি, মেইন গেটও খোলা রেখেছি। কোনো রকম কোনো শব্দ না করে চুপচাপ বেরিয়ে যাও। আর নাম্বার বদলাবে, দরকার পড়লে ঠিকানাও বদলাবে। কখনো যদি গ্রাম থেকে আমি কিংবা প্রার্থনা তোমার খোঁজ করি, জানতে চাই তুমি কোথায় আছো, তাও নিজের আসল ঠিকানা কখনো বলবে না। বলা যায় না, হয়তো ওরা আমাদের ভয় দেখিয়ে তোমার খোঁজ করতে চাইলো। আর যদি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হও যে ওরা তোমায় বলেছে যে তুমি ফেরত না এলে আমার কিংবা প্রার্থনার কিছু করে দেবে, তাও ফিরবে না। ওরা শুধু ভয় দেখাতেই জানে, বাদবাকি কিছু করতে পারবে না। আরজু বলল, আমি তোমায় বিশ্বাস করতে পারছি না মা। আজ অবধি কখনো কোনো বিষয়ে তুমি আমায় সাপোর্ট করনি, সব সময় আমার সব কাজে বিরোধিতা করেছো। তুমি তো ভালোই বাসো না আমাদের, তাহলে কেন আমায় সাহায্য করছো? নাসিমা নিষ্প্রাণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বলল, আমি যদি তোমাদের প্রতি নিজের ভালোবাসা দেখাতে চাইতাম তাহলে এতদিনে তোমরা টিকতে পারতে না। সাহায্য তো তোমাকে আমি অনেক করেছি, কিন্তু সবটাই লুকিয়ে লুকিয়ে। আরজু বলল, আমি তাও তোমায় বিশ্বাস করতে পারছি না। সত্যি করে বলো মা, তুমি আমায় সাহায্য করতে চাইছো তো? এজন্য আবার নতুন করে কোনো বিপদে পড়ব না তো আমি? নাসিমা মেয়ের মাথায় হাত রেখে বললেন, তোমায় জন্ম দিয়েছি আমি, এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমায়। প্রার্থনা হওয়ার পরেই তোমার বাবা ভীষণ রাগারাগি করেছিল, ওনার মেয়ে পছন্দ না। বংশে যত ছেলে হবে তত ওনার ক্ষমতা বাড়বে। মেয়েদেরকে বিয়ে দিলে তো ওরা পরের ঘরে চলে যাবে। ওরা শুধুমাত্র দুর্বলতা, ওরা কখনো তার হাতে টাকা এনে দিতে পারবে না, বরং ওদের পেছনে আরও তাকে টাকা খরচ করতে হবে। এক কবিরাজ আছে, তাকে তোমার বাবা খুব মানে। তুমি আমার পেটে আসার পর উনি দেখে বলেছিলেন যে এবারও আমার মেয়ে হবে। তোমার বাবা সেসব শুনে অনেক রাগারাগি করেছিল, আমার গায়ে হাতও তুলেছিল এবং বলেছিল যেন তোমাকে জন্ম না দেই, কিন্তু আমি সেসব করিনি। তুমি আমার পেটে থাকাকালীন অনেক লড়াই করেছি আমি, সেজন্যই বোধ হয় তুমি নিজেও এখনো এত লড়াই করার শক্তি পাও। আর কখনো বিশ্বাস করতে হবে না আমায়, এই প্রথম আর শেষবারের জন্য বিশ্বাস করে চলে যাও। আর কোনোদিন এই গ্রামে পা রেখো না। ওরা তোমাকে প্রার্থনার অজুহাত দিয়ে ডাকতে পারে, তারপরেও এসো না। নিজের যত্ন নিও এবং ভালো থেকো। আরজুকে দেখতে ভীষণ অনুভূতিহীন মনে হলো। ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাকে আর আপাকে রেখে চলে যাব, ওরা তো তোমাদেরও কোনো ক্ষতি করতে পারে। নাসিমা বলল, সেসব আমরা বুঝে নেব, তুমি যাও। আর একটা কথা, আর কখনো তোমায় বলার সুযোগ পাবো কিনা জানি না, তবে একটা কথা মনে রেখো, তুমি আমার মেয়ে, তোমায় ভালোবাসি আমি। কখনো হয়তো সেভাবে প্রকাশ করতে পারিনি,
কিন্তু তোমাকে আমি ভালোবাসি। আমার সারা জীবনে যত কষ্ট হয়নি তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে তোমাকে এই পৃথিবীতে আনতে। যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। সময়টা তখন ভোর 5টা। সেই মাঝরাতে গ্রামের রাস্তায় গাড়ি পাওয়া ছিল অসম্ভব ব্যাপার প্রায়। তবে ভাগ্য সহায় হয়েছিল। বাস স্ট্যান্ডে এসে জানতে পারল যে প্রথম বাস ছাড়বে 5:30টায়। কোনো উপায় নেই আরজুর কাছে অপেক্ষা করা ছাড়া। একবার ঢাকার বাসে উঠতে পারলে অনেকটা নিশ্চিত হয়ে পড়বে। ভেঙে ভেঙে যাওয়াটা একটু রিস্কের হয়ে যেতে পারে। কাউন্টারে গিয়ে বসে রইল। দুশ্চিন্তাগুলো সব একেবারে জেঁকে ধরেছে। আরজু না হয় বেঁচে চলে এলো, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর যখন বাবা ওকে পাবে না, তখন তো সব রাগ দেখাবে প্রার্থনার উপরে। কে জানে ওর মা বলবে কিনা যে উনি আরজুকে পালাতে সাহায্য করেছে। যদিও নাসিমাকে কেউ সন্দেহ করবে না, যদি না উনি নিজ থেকে কিছু বলেন। কিন্তু প্রার্থনাকে সন্দেহ করার যথাযথ কারণ আছে। যদি ওকে মারে, যদি ওর কোনো ক্ষতি করে, বা নাসিমারই কোনো ক্ষতি করে দেয়। না, আর ভাবতে পারছে না আরজু। একটু ফোন করে যে খোঁজ খবর নেবে কেমন আছে, কোনো ঝামেলা হয়েছে কিনা, সেই উপায়টাও নেই। হাত ঘড়িতে সময় দেখলো 5:20। একটু আগেই বাস এসে গেছে। অনেক যাত্রী উঠেও পড়েছে। আরজু বাসে ওঠার আগে ভাবলো 1 বোতল পানি কিনে নেওয়া দরকার। কাউন্টারের পাশেই একটা দোকান খোলা পেল। ভাবলো ওই দোকান থেকে পানি নেওয়া যাবে। দোকানে যেতে নিয়ে হুট করে থেমে গেল আরজু। তাড়াহুড়ো করে পেছনে ঘুরে তাকালো। খেয়াল করলো হৃৎপিণ্ডের গতি কয়েকগুণ বেড়ে গেছে। ফিরোজ এখানে কি করছে? নাসিমার কথা অনুযায়ী ফিরোজ তো শহরের বাইরে ছিল। তাহলে এত সকাল সকাল তার ওপরে বাস স্ট্যান্ডে কি করছে? তাহলে কি ওরা সব জেনে গেছে? আরজুকে কি ধরতে এসেছে? ওর কি আর পালানো হবে না? এতগুলো বছরের এত সংগ্রাম কি তবে সব মিথ্যে হয়ে গেল? আরজু জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। খুব স্বাভাবিক গতিতে গিয়ে বাসে উঠল। টিকিটে সিট নাম্বারটা দেখে বেছে বেছে নিজের সিটটাতে গিয়ে বসে জানালাটা বন্ধ করে দিল। এখান থেকে ফিরোজকে দেখা যাচ্ছে, তবে ওকে দেখে মনে হচ্ছে না যে আরজুর খোঁজে এখানে এসেছে। বেশ স্বাভাবিক দেখাচ্ছে। সিগারেট খাচ্ছে আর নিজের চামচাদের সাথে কথাবার্তা বলছে। আরজু একটু নিশ্চিত হলো। আবারও হাত ঘড়িতে সময় দেখে নিল। এখন 25 বাজে। বাসটা ছাড়লে যেন আরজু প্রাণ ফিরে পায়। এই কয়েকটা মিনিটই আর যেতে চাইছে না। মনে হচ্ছে কয়েক ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তবুও বাস ছাড়ছে না। অবশেষে বাসটা ছাড়লো। ফিরোজ এখনো দোকানে দাঁড়িয়ে আছে। বাসটা ধীরে ধীরে চলতে শুরু করলো এবং খুব তাড়াতাড়ি ফিরোজ দৃষ্টিসীমানার বাহিরে চলে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো আরজু। এই যাত্রায় অন্তত বেঁচে গেছে। পরে কি হবে সে না হয় পরে দেখা যাবে।